বায়োকেমিক শিক্ষার জন্য যারা আমার সঙ্গে ফেসবুকে বা ইউটিউবে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যেই আমি প্রতিদিন রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করি, সপ্তাহে 3-4 দিন। আজকে বায়োকেমিকের শ্বাসনালীর অর্থাৎ আমাদের লাংসের উপরে 21তম রোগ নিয়ে আলোচনা করব। দেখুন, রোগগুলো একই রকম ওষুধ আমাদেরকে প্রয়োগ করতে হয়, যদিও রোগের পার্থক্য জেনে অনেক সময় আমাদের কোনো কিছু লাভ হয় না, তথাপিও আমি রোগকে বোঝানোর জন্য আপনাকে কিছু তথ্য দিয়েই আমি লক্ষণ এবং কারণগুলো বলেই আমরা ওষুধে চলে যাব। ওষুধগুলো আমাদের একই সিস্টেমে প্রয়োগ করা হয়ে থাকে। আজকে আলোচনাটা প্রথম থেকেই শুরু করি। শ্বাসনালীর বিস্তৃতি কাকে বলে, অর্থাৎ ব্রঙ্কিওক্টাইসিস অর্থাৎ শ্বাসনালীর বিস্তৃতি। প্রথম কথা হলো শ্বাসনালীটা বুঝতে হবে। আমাদের গলার ষড়যন্ত্রের কাছ থেকে অর্থাৎ খাদ্যনালীর পাশে যে নালীটা লাংসে গিয়ে জমা হয়েছে এবং লাংসে অনেক দূর পর্যন্ত শ্বাসনালী গিয়ে তারপরে ব্রঙ্কাল অথবা আমরা যদি অ্যানাটমি বুঝি, যেখানে বায়ু সংশোধন হয়, অক্সিজেন যোগ হয়, সেখানের আগ পর্যন্ত যে পর্যন্ত নালীগুলো আছে, সেই নালীগুলোর কোনো কারণে যদি বিস্তৃতি ঘটে, অর্থাৎ একটু যদি বড় হয় অথবা পার্শ্বে বা লম্বা যেটাতেই হোক না কেন, তাহলেই এই রোগকে বলা হয় শ্বাসনালীর বিস্তৃতি অথবা ব্রঙ্কিওক্টাইসিস। এই রোগটা সচরাচর ব্রঙ্কাইটিস থেকে পার্থক্য। এই রোগটা সচরাচর হয় না। প্রথম কারণ হলো এই রোগ সচরাচর খুব কম দেখা যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো রোগের কারণ ছাড়া এই রোগ হয় না। যেমন ধরো, আমরা যদি বলি ব্রঙ্কাইটিসের কারণে, এমফিসিমার কারণে, টিবির কারণে, টিউমার, কোনো বাহ্যিক বস্তু যদি গিয়ে আটকে, অথবা কোনো অর্বুদ অথবা ফোনা চাপ দেই, অথবা আমরা যেটা প্রদাহ বলি অন্য কোনো জিনিসের, সেই কারণে সেইটার উপরে চাপ পড়লে এটা হয় বিস্তৃতি হয়, আর নইলে পাশে বা লম্বাতে একটু বেড়ে যায়। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে কোনো এলাকা এটার কারণে আলগা হয়ে যায় অথবা ক্ষয় হয়ে যায়, আর অনেক সময় ক্ষতও হতে পারে। নানা কারণে এগুলো হইতে পারে। ফুসফুসে আবরণের প্রদাহ যেটা সবচেয়ে বেশি, সেটা ফুসফুসের আবরণের প্রদাহ যদি হয়, অর্থাৎ তাহলে এই শ্বাসনালীর উপরে টান পড়লেই সেটা অনেকটা বিস্তৃতি হয়। এই ঘটনা যদি ঘটে, কিন্তু লক্ষণ প্রায় একই রকম। সচরাচর এটা খুব কম লোকের ভিতরেই দেখা যায় এবং বয়স্ক লোক ছাড়া সচরাচর সেটা হয় না। আর সর্দি, কাশি, জ্বর নিত্য থাকে, যদি সেটা 2 কারণে হয়ে থাকে, এই সকল কারণ, অথবা জীবাণুঘটিত কোনো যদি সংক্রমণ ঘটে থাকে, তাহলে এই কারণগুলি থাকলেই শ্বাসনালীর বিস্তৃতি ঘটে। তাহলে আমরা কারণগুলো জানলাম। এখন চলে আসি লক্ষণটা কী। 3-4টা লক্ষণ বলেই আমরা ওষুধে চলে আসি। প্রথম লক্ষণ হচ্ছে ভোরবেলা বা প্রাতে অধিক কাশি হয় এবং কাশির সঙ্গে শ্লেষাও অধিক হয়, অর্থাৎ কফ উঠে। তাহলে বোঝা গেল এটা সকালবেলার আক্রমণটা সবচেয়ে বেশি হয়, কষ্টটা বেশি হয় এবং খুব অধিক পরিমাণে কফ অথবা শ্লেষা উঠে আর দুর্গন্ধ থাকে। তাহলে এই 3টা লক্ষণ যদি আমাদের থাকে, তাহলে আমাদের আর চিনার কোনো পার্থক্য থাকে না। তাহলে আর কি, আর একটা হচ্ছে, যদি আমরা কফকে কোনো পাত্রের ভিতরে থুতুর সঙ্গে ফেলে রাখি, তাহলে দেখা যাবে থুতুগুলো আলগা হয়ে যাচ্ছে, বর্ণটা বাদামি বর্ণের এবং থুতুর কিছু কণা নিচে দানাসহ পুঁজযুক্ত হয়ে পানির নিচে পড়ে আছে। তাইলে আমরা বুঝতে পারবো এই রোগটা হচ্ছে শ্বাসনালীর বিস্তৃতির জন্যই ঘটে থাকে। তাহলে এটার সঙ্গে অন্য ওষুধের পার্থক্য বুঝেদের আমার আর কোনো কষ্ট হবে না। তাহলে আমরা শ্বাসনালী বুঝলাম এবং শ্বাসনালীর প্রদাহটা জানলাম। এখন চলে আসি, সেটার কারণটাও জানলাম। এখন চলে আসি আমরা কিভাবে ওষুধটা প্রয়োগ করব। দেখুন, ওষুধ যখন আলোচনা করেছিলাম তখনই বলছিলাম প্রথম স্টেজে আমাদের ফেরাম্পস দিয়ে শুরু করতে হয় সর্বরোগের ক্ষেত্রেই। দ্বিতীয় স্টেজ হচ্ছে ক্যালিমিউর, তৃতীয় স্টেজ হচ্ছে ক্যালিসাল্ভ অথবা ক্যালকেরিয়া সাল্ভ অথবা ন্যাট্রামিউর, 4th স্টেজ হচ্ছে স্যালিসিয়া। অর্থাৎ বায়োকেমিকের শেষ যদি চিকিৎসা করতে হয়, জানতে হয় বা বুঝতে হয়, তাহলে স্যালিসিয়াকে আমরা
প্রধান ওষুধ হিসাবে, অর্থাৎ শেষ ওষুধ, যেগুলো কঠিন থেকে কঠিনতর রোগে অথবা চিররোগের ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। খুবই সাবধান, বাক্সে 6X দেওয়া আছে, এর উপরে পাওয়ারে যাওয়ার আগে বারবার চিন্তা করবেন এই ওষুধ সাধারণ জন্য নয়। যারা ডাক্তার তারাই হাই পাওয়ারে যাওয়ার চেষ্টা করবেন এবং জেনে শুনে যাবেন যেন কারো ক্ষতি না হয়। চলে আসি, তাহলে কি কি বললাম? ফেরাম্পস। তাহলে ফেরাম্পসের লক্ষণটা কি? জ্বর, উত্তাপ, কাশি, সর্দি অথবা তার সঙ্গে কিছু কফ যেতে পারে। তাহলে আমরা ফেরাম্পস দিয়ে শুরু করতে পারি। 6X দিনে 4-5 বার গরম পানি দিয়ে সেবন করলে ভালো। তারপরে চলে আসি কেলিমিউর। এটার অবস্থাটা কি? শ্বেতবর্ণ, অর্থাৎ তখন কফের বর্ণ হয়ে যাবে একটু শ্বেতবর্ণ এবং জিহ্বা প্রলেপ হবে। অনেক সময় কনস্টিপেশন থাকে, সেটা নাও থাকতে পারে। জিহ্বা সাদা থাকতে পারে, কফ এবং উঠে কফের বর্ণ হলো সাদা চটচটে এবং শ্বেতবর্ণের। এটা থাকলেই আমরা কেলিমিউর সঙ্গে প্রয়োগ করতে পারি। শ্লেষাগুলো একটু আঠাযুক্ত। তৃতীয় হলো কেলিসাল, যেটা সবচেয়ে প্রয়োজনীয়। কী করে বুঝবো? অর্থাৎ কফটা সাদার থেকে যখন হলুদ বর্ণের হয়ে যায়, উঠতে কষ্ট, আঠাযুক্ত, কখনো পাতলা কখনো অধিক হয়, তাহলে এটা আমরা প্রয়োগ করতে পারি কেলিসাল, অর্থাৎ দুর্গন্ধও থাকে। তারপরে যে ওষুধটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ন্যাট্রামিউর। ন্যাট্রামিউরের লক্ষণটা তাই একটু থুতুতে ফেনা থাকে এবং একটু পাতলা পানি বর্ণের, কিন্তু শ্লেষা থাকে এবং সেটা অনেকটা কেলিসাল্পের আগে বা কেলিসাল্পের সঙ্গে আমরা সেটা প্রয়োগ করতে পারি। আর চতুর্থত হচ্ছে যেটা বুঝতে আমাদের সবচেয়ে কঠিন এবং প্রয়োগ করার আগে বারবার চিন্তা করা উচিত, সেটা হচ্ছে স্যালিসিয়া। স্যালিসিয়া কখন প্রয়োগ করব? যখন হরিদ্রা বর্ণ হয়ে সেটা পুজের মতন হবে, গন্ধ থাকবে এবং সেই পুজগুলো পানিতে ডুবে যাবে এবং উষ্ণ জলে তার নিরাময় হয় এবং শীতল জলে তার বৃদ্ধি হয়। এই কয়েকটা লক্ষণ থাকলেই আমরা স্যালিসিয়াটা প্রয়োগ করতে পারি। তাহলে এই যে 4টা ওষুধের কথা বললাম, কারণ ওষুধগুলো তো সব রোগের একই সিস্টেম, সে কারণে আমি এই বাক্সটা উপহার দিয়েছিলাম। যে কোনো রোগের যে কোনো পরিস্থিতিতে আমরা প্রথমেই সেটা প্রয়োগ করে দেখব। ভালো না হলে 2-1 দিনের ভিতরে বা 3-4 দিনের ভিতরে, তাহলে আমরা দক্ষ ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ওষুধগুলো আমরা প্রদান করব। আমি আবারও বলছি, ফেরাম্পস প্রথম স্টেজ, প্রথম দিনে যদি আপনার প্রয়োগ করেন বুঝতে পারবেন, অথবা 2-3টা ওষুধও একসাথে প্রয়োগ করা যায়। তবে যখনই আরম্ভ হবে তখন ফেরাম্পস দিয়ে ঘনমাত্রা শুরু করবেন। তারপরে যদি রোগটা বেড়ে যায়, শ্বেতবর্ণ হয়, কফ কাশির উপকার হচ্ছে না, দ্বিতীয় দিন থেকে আপনি কেলিমিউর, ফেরাম্পস একসাথে দিনে 4 বার 6X 2টা করে 4টা আপনি প্রয়োগ করতে পারেন। তৃতীয় দিন দেখেন যে কেলিসাল্পের অবস্থা চলে আসছে, অর্থাৎ হরিদ্রা সাদা বর্ণ ছেড়ে হরিদ্রা বর্ণ হয়ে গেছে, রোগটা কফের ভিতরে গন্ধ পাওয়া যাচ্ছে এবং পাতলা অধিক হচ্ছে, তাহলে আমরা কেলিসাল প্রয়োগ করতে পারি। 3টা একসাথেও দিতে পারি, পর্যায়ক্রমেও দিতে পারি। সেগুলো নির্ভর করবে আপনার অবজারভেশন অথবা প্রয়োগের ক্ষেত্রে। আমরা অনেক সময় বারবার পর্যায়ক্রমে খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করি, এই কারণে বিরক্ত হবেন, সে কারণে একসাথে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু কাজ হবেই নিশ্চিত থাকেন। আর 2 দিনের কাজ না হলে দক্ষ ডাক্তারের পরামর্শ নেবেন। আর স্যালিসিয়াটা প্রয়োগ করব শেষ, অর্থাৎ যখন দেখব প্রচুর গন্ধ, হরিদ্রাব এবং কফ কিছুতেই উঠতেছে না এবং সেই কফ কাশিগুলো পানিতে ফেলে যদি দেখি ডুবে যাচ্ছে, অথবা ডুবে যাচ্ছে দানা দানা হয়ে এবং থুতুটা উপরে ভাসতেছে, তাইলে আর দেরি না করে স্যালিসিয়া 6X অথবা আমার বাক্সে যেটা আছে সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন। দিনে 4-5 বার ব্যবহার করবেন। 2 দিনে ভালো না হলে দক্ষ ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলে আসি আজকের এই শ্বাসনালীর বিস্তৃতি আলোচনা শেষ করছি। তার আগে একটা অনুরোধ থাকবে, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব শেয়ার করে প্রচার করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।